বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমাদের এই দীর্ঘদিনের করোনা ভাইরাস মোকাবেলার কারণে আমাদের বিদ্যালয়ের ক্লাসের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য আমাদের বিদ্যালয় অনলাইন ক্লাসের যে আয়োজন করেছে সেই আয়োজন থেকে আজকে আমি ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই জেনে নিব জাবেদা বলতে কি বুঝি। আমরা জানি জাবেদা বলতে বুঝি ব্যবসায়িক লেনদেনগুলো শনাক্তকরণের পরে তাদেরকে তাদের শ্রেণী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করত তারিখের ক্রমানুসারে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা কি জাবেদা বলে। আমরা আশা করি যে তোমরা এই সংজ্ঞাটা অনেকেই জানো যে লেনদেনগুলোকে আমাদের শুরুতে শনাক্ত করতে হবে, তারপর লেনদেনগুলোকে শ্রেণীবিভাগ করে তাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করত তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করাটাই হলো জাবেদা, এবং যাকে আমরা বলে থাকি হিসাবের প্রাথমিক বহি। আমাদের জাবেদা নির্ণয় করার পূর্বে আমাদের হিসাব সমীকরণটি জানা লাগবে। আশা করি তোমরা অনেকেই হিসাব সমীকরণ জানো, তারপর আমি আজকে বোর্ডে লিখে দিচ্ছি। হিসাব সমীকরণটি হলো A equal to L plus E। আশা করি তোমরা অনেকেই জানো। এ বলতে বুঝি অ্যাসেট, যাকে আমরা বাংলায় বলি সম্পদ। এল বলতে বুঝি লিয়াবিলিটি, যাকে বাংলায় আমরা বলি দায়। ই বলতে বুঝি মালিকানা সত্ত্ব, ইকুইটি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মালিকের যে অধিকার, প্রতিষ্ঠানের মালিকের যে অধিকার মালিকানা সত্ত্ব। আমরা হিসাব সমীকরণটিকে আরও বিস্তারিত করলে, এই ইকে বিস্তারিত করলে আমরা আরও পাব। বিস্তারিত করলে আমরা যা পাই তা হলো এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। সি দিয়ে আমরা বুঝবো ক্যাপিটাল, মালিকের যে মূলধন। আই দিয়ে বুঝি ইনকাম বা রেভিনিউ, আয়। ই দিয়ে আমরা বুঝবো এক্সপেন্সেস, ব্যয়। ডি দিয়ে উত্তোলন, ড্রয়িং বা উত্তোলন। সি দিয়ে আমরা বুঝবো কি ক্যাপিটাল, মূলধন, মালিকের মূলধন। আই দিয়ে হলো আয়, ই দিয়ে ব্যয়, ডি দিয়ে উত্তোলন। তাহলে আমরা হিসাব সমীকরণ থেকে যে বিষয়টা দেখতে পেলাম যে আমাদের এই হিসাবগুলোকে শ্রেণীবিভাগ যদি করি তাহলে কয়টা শ্রেণীতে পড়তেছে? সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই উত্তোলনটাকেও আমরা এই মূলধনের সাথে মালিকানা সত্ত্বের সাথে অন্তর্ভুক্ত করে দিতে পারি, এই দুটাকে অন্তর্ভুক্ত করে দিতে পারি। তাহলে আমরা হিসাব সমীকরণটি জেনে গেলাম যে আমাদের হিসাব সমীকরণটি কি কি আমাদের প্রয়োজন হবে: সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এ পর্যায়ে আমরা শিখব আমি যে কথাটা বলেছিলাম ডেবিট ক্রেডিট নির্ণয় করত। আমরা এ পর্যায়ে দেখব এই সম্পদ কখন ডেবিট হয়, দায় কখন, দায় কি হয়, মূলধন কি হয়, আয় কি হয়, ব্যয় কি হয়, উত্তোলন কি হয়, কখন ডেবিট হয়, কখন ক্রেডিট হয়। আমরা এই বিষয়টা দেখে নিব। এই বিষয়টিও আমাদের জানা দরকার। তোমরা একটু আমার সাথে সাথে দ্রুত লিখে নিবে। ডেবিট, ক্রেডিট। আমরা জানি সম্পদ বৃদ্ধি ডেবিট। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? সম্পদ হ্রাস, সম্পদ
হ্রাস পেলে তা আমরা ক্রেডিট করব। দায় হ্রাস ডেবিট, তাহলে দায় বৃদ্ধি ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট। বৃদ্ধি ক্রেডিট। আয় হ্রাস ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। আমরা দ্রুত লিখে নিব। ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। একটু আমরা সবাই দ্রুত লিখে নিব। আমাদের এই লেনদেনগুলোকে হিসাব সমীকরণের ভিত্তিতে শ্রেণীবিভাগ করার পরে এই যে চার্ট, এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে চার্ট, এই চার্টটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জাবেদা করাটা কোনো বিষয়ই নয়। আমরা এবার দেখব যে এই হিসাব সমীকরণের ভিত্তিতে লেনদেনগুলো শ্রেণীবিভাগ করে এই চার্টের সহযোগিতায় কিভাবে আমরা লেনদেনগুলোকে জাবেদাভুক্ত, সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি। আমরা শুরুতে একটি লেনদেন নেই। একটা লেনদেন আমরা দেখি বোর্ডে। পণ্য বিক্রয় নগদে, পণ্য বিক্রয় নগদে 30,000 টাকা। 30,000 টাকা। আমরা জানি যে আমরা যে হিসাবগুলো করি সেটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। দুটা পক্ষ থাকবে, প্রত্যেকটা লেনদেনে দুটা পক্ষ থাকবে, একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমরা দেখব এই লেনদেনের সাথে দুটা পক্ষ কি কি জড়িত। একটা হলো নগদে পণ্য বিক্রয়, তার মানে নগদ টাকাটা হলো একটা পক্ষ, নগদ টাকা। আরেকটা হলো বিক্রয়, একটা নগদ টাকা একটা বিক্রয়। এখন আমরা দেখব যে এই যে নগদ টাকা পণ্য বিক্রি করার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ 30,000 টাকা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? 30,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। 30,000 টাকা বৃদ্ধি পাওয়া মানে কি? আমার সম্পদ বৃদ্ধি পেল। 30,000 টাকা নামক সম্পদ বৃদ্ধি পেল। 30,000 টাকা নামক সম্পদ বৃদ্ধি পেল। তাহলে সম্পদ বৃদ্ধি, নগদ বৃদ্ধি, নগদ বৃদ্ধি, নগদ বৃদ্ধি। অন্যদিকে বিক্রয় কোন পর্যায়ে আছে? আর একটা পক্ষ হলো কি বিক্রয়। বিক্রয়টা হলো আমার আয়। বিক্রির কারণে কি হয়? আয় বৃদ্ধি পায়। বিক্রির কারণে আয় বৃদ্ধি পায়। তার মানে এখন আমার এখানে আয় বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে। আর নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর এদিকে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি জাবেদাটা কি করতে পারি? জাবেদাটা কি হতে পারে? বলেছি সম্পদ বৃদ্ধি ডেবিট। তাহলে সেই সম্পদটার নাম কি? নগদ টাকা। তাহলে আমি লিখতে পারি কি? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আরেকটা পক্ষ কি? বিক্রয়। বিক্রয়টা কি? আয়। আয় বৃদ্ধি আমি কি শুনেছি? ক্রেডিট। তার মানে বিক্রয় হিসাবটা ক্রেডিট। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা একটু দ্রুত লিখে নিব। এবার টাকাটা একটু লিখে নিই। আমি এখানে ছক করে নিই, তোমরা ছক করে নিবে। তোমরা ছক করে নিবে বা প্রয়োজনে আমি ছক করিয়ে দিই। অনেকে হয়তো সাধারণ জাবেদা দাখিলার ছকটা হয়তো অনেকেই
ইতিমধ্যে ভুলেও গিয়ে থাকতে পারি, আমি ছকটা করেই দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি ছকটা আমরা কিভাবে করব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। তাহলে আমি যেহেতু তারিখ দেইনি, আমরা তারিখের গড়টা একটু ডট ডট করে রাখি। তাহলে প্রথম জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা আরেকটা জাবেদা করতে শিখব, এই পর্যায়ে আরেকটা লেনদেনের জাবেদা করতে শিখব। দেখি আমরা এই হিসাব সমীকরণের সহায়তা নিয়ে আমরা আরেকটা লেনদেনকে জাবেদা অন্তর্ভুক্ত করতে পারি কিনা। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। উত্তোলনকে আমরা দুভাবে দেখতে পারি, একটা হলো মালিকের নিজের প্রয়োজনীয় উত্তোলন, আর একটা অফিসের প্রয়োজনীয় উত্তোলন। এখানে অফিসের প্রয়োজনীয় উত্তোলন, ব্যবসার প্রয়োজনীয় উত্তোলন, তাই নিজ প্রয়োজনে এই কথাটা লেখা নেই। মালিকের জন্য এখানে উত্তোলন হয়নি, হয়েছে ব্যবসার প্রয়োজনে। এখানে উত্তোলনটা হয়েছে ব্যবসার প্রয়োজনে। তাহলে দুটা পক্ষ দেখলাম। ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয় নগদ টাকা, তাহলে ব্যাংক নামক একটা পক্ষ হলো ব্যাংক, আরেকটা পক্ষ হলো ব্যাংক থেকে উত্তোলন করে আমি কি পাবো? নগদ টাকা, নগদ টাকা। তাহলে এখন এই যে ব্যাংক আমার কাছে কোন ধরনের হিসাব, আমরা চলে যাই সেটা দেখি। ব্যাংক আমার কাছে এ সম্পদ, নগদটা কোন ধরনের হিসাব আমার কাছে? তাও এ সম্পদ। একদিকে আমার ব্যাংক নামক সম্পদ হ্রাস পেল, ব্যাংক থেকে উত্তোলন করার কারণে ব্যাংক নামক সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। অন্যদিকে নগদ নামক সম্পদ আমার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা তোমাদের যে চার্ট লিখে দিয়েছি, সেই চার্টে আমি কি লিখেছিলাম? সেই চার্টে আমি লিখেছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে আমার কি সম্পদ বৃদ্ধি পেয়েছে? নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাই আমি এখানে লিখব নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক নামক সম্পদ আমার এখানে হ্রাস পেয়েছে, তাই আমি লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা আরেকটা লেনদেন দেখব, আশা করি আমরা বুঝতে পারতেছি। আমি আরেকটা দেখাবো, দেখি আমরা আরো বোঝার চেষ্টা করি। বেতন বাবদ চেক প্রদান, বেতন বাবদ চেক প্রদান, বেতন বাবদ চেক প্রদান। এখন আমরা বেতন বাবদ যদি চেক প্রদান করি, তাহলে আমরা কি দেখব? একটা পক্ষ হলো বেতন, আর যখনই আমি কাউকে চেক দিব সে টাকাটা আমার ব্যাংক থেকে নিবে। তাহলে আরেকটা পক্ষ হলো ব্যাংক, একটা পক্ষ বেতন আর একটা পক্ষ ব্যাংক, একটা পক্ষ বেতন আর একটা পক্ষ ব্যাংক। এখন আমরা দেখি এই বেতন এবং ব্যাংক আমাদের ওই হিসাব সমীকরণের কোনটার মধ্যে পড়ে। আমরা জানি বেতন আমাদের খরচ, ব্যাংক আমাদের সম্পদ, এটা সম্পদ, এটা আমার জন্য খরচ। তাহলে আমরা চেক প্রদান করার কারণে আমার ব্যাংক নামক সম্পদ কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? এখানে কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে।
আর বেতন নামক আমার যে খরচটা আছে, বেতন নামক আমার যে খরচটা আছে, সেই খরচটা তাদের বেতনটা যদি আমি দিয়ে দিই, তাহলে আমার এই খরচ কি পেয়ে গেল? হ্রাস পেয়ে গেল। খরচটা হ্রাস পেয়ে বেতন দেওয়ার কারণে আমাদের খরচ বৃদ্ধি পেল, সরি, বেতন পাওয়ার কারণে আমাদের খরচটা বৃদ্ধি পেল। তাহলে আমরা দুইটা পক্ষ নির্ণয় করে ফেললাম এবং আমরা দেখলাম কোনটা কোন পর্যায়ে পড়ে। এখানে দেখলাম সম্পদ হ্রাস পেল, এখানে দেখলাম বেতনের কারণে আমাদের খরচ বৃদ্ধি পেল। তাহলে আমরা জেনেছি যে খরচ যদি বৃদ্ধি পায়, কি জেনেছি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। আর ব্যাংক নামক সম্পদ হ্রাস পেয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা আশা করি যে বিষয়গুলো আমরা বুঝতে সক্ষম হচ্ছি। আমি আরেকটা করি, আজকের মতো শেষ করব। যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয় 10,000 টাকা। এখানে আমরা দুটা পক্ষ, একটা পক্ষ হলো যন্ত্রপাতি, আরেকটা পক্ষ হলো অবচয়। আমাদের জানতে হবে যে অবচয়টা কি। অবচয় হলো কোনো সম্পদ দীর্ঘদিন ব্যবহারের কারণে ওই সম্পদের যে মূল্য হ্রাস পায়, ওই মূল্যটাকে বলা হয় অবচয়। কোনো সম্পদ ব্যবহারের ফলে ওই সম্পদের যে মূল্য হ্রাস পায়, সেটাকে বলাই আমরা অবচয়। তাহলে দুটা পক্ষ বের করে ফেললাম। যন্ত্রপাতিটা হলো আমার অ্যাসেট, তার মানে সম্পদ, আর অবচয়টা হলো আমার এক ধরনের ব্যয় বা ক্ষতি। তাহলে আমরা দুইটা পক্ষ বের করে ফেললাম। এখানে আমি দেখব এই অবচয়ের কারণে আমার যন্ত্রপাতি নামক সম্পদের মূল্য কি এখানে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? অবচয়ের কারণে সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে। আগে যেটা আমি কিনেছিলাম 1 লক্ষ টাকা, সেটা 10,000 টাকা হ্রাস পেয়ে এখন 90,000 টাকা হয়ে গেল। তার মানে সম্পদ আমার হ্রাস পাচ্ছে। আর এদিকে অবচয় নামক আমার ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানি যে সম্পদ হ্রাস ডেবিট না ক্রেডিট? সম্পদ হ্রাস হলো সম্পদ বৃদ্ধি ডেবিট, আর সম্পদ হ্রাস হলো কি ক্রেডিট। যন্ত্রপাতি নামক সম্পদ হ্রাস, তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আর অবচয় নামক আমার খরচ বা ক্ষতি বৃদ্ধি পেলে সেটা আমরা জেনেছি ডেবিট। তাহলে আমার কি দাঁড়ালো? জাবেদাটা কি দাঁড়ালো? আমি আশা করি যে আমরা হিসাব সমীকরণের ভিত্তিতে আর ওই ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে চার্টটা আমি লিখে দিয়েছি, এই দুটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো লেনদেনকেই সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারবো। এ পর্যায়ে বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে 4টা সাধারণ জাবেদা দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমি আবার এগুলো নিয়ে আলোচনা করব, তোমরা মিলিয়ে নিবে তোমাদেরটা হয়েছে কিনা। ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, দোকানের জন্য ফ্রিজ ক্রয় 50,000
45,000 টাকা। মণিহারি দ্রব্যাদি ক্রয় মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,500 টাকা। দেনাদারের নিকট হতে দেনাদার হতে চেক প্রাপ্তি 8,000 টাকা। আমরা বাড়িতে এগুলো সেই হিসাব সমীকরণের ভিত্তিতে লেনদেনগুলো শ্রেণীবিভাগ করে, আর আমি যে চার্টটা দেখিয়ে দিয়েছি ডেবিট ক্রেডিট নির্ণয়ের, সেটার প্রয়োগ করে আমরা চেষ্টা করব এই লেনদেনগুলো সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করার জন্য। পরবর্তী ক্লাসে এগুলো আমি নিয়ে আবারও আলোচনা করব, আমরা তখন মিলিয়ে নিব যে আমাদেরটা হয়েছে কিনা বা কোথায় ত্রুটি আছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আশা রাখি বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে।